হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং 2024 সালে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম দিবে, তাদের জন্য তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম এর সিলেবাস অনুযায়ী ভৌত বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ধাতুবিদ্যা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম, তার সাথে সাথে স্কুলের টেস্ট এক্সাম এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্নোত্তরগুলি এখন থেকেই তৈরি করতে থাকো। নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই তোমাদের এরকম পিডিএফগুলি প্রোভাইড করা হবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ভৌত বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অধ্যায় ধাতুবিদ্যা। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ সহ। উত্তরটি তোমরা লিখবে, যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয় লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাদের আকরিক বলে। উদাহরণ যেমন রেড হিমাটাইট হলো লোহার প্রধান আকরিক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করে। উত্তরটি লিখবে কপার তড়িতের সুপরিবাহিতার জন্য তড়িৎবাহী তার, মোটর, জেনারেটর ইত্যাদি নির্মাণে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম এর ব্যবহার রান্নার বাসনপত্র, দরজা জানলা, ফ্রেম, চেয়ার, টেবিল নির্মাণে ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। জিঙ্ক এর আকরিকের নাম হলো জিঙ্ক ব্লেড, জেডএনএস। আয়রনের আকরিক রেড হিমাটাইট, Fe2O3। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, Al2O3 2H2O। কপারের আকরিক কপার পাইরাইটিস বা চ্যালকো পাইরাইটিস, CuFeS2। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। Cu2++ Zn অ্যারো দিয়ে Zn2++ Cu। উত্তরটি তোমরা লিখবে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। Zn থেকে Zn2++ E। যেসব রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে, Cu2++ E Cu। সুতরাং দেখা যাচ্ছে উপরিক্ত বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 4 নম্বরের প্রশ্নটি। পরের প্রশ্ন, CuSO4 এই জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে? উত্তরটি তোমরা লিখবে, CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে লাল রঙের আস্তরণ পড়ে। Zn+CuSO4, যে Cu এর অধক্ষেপ হচ্ছে, প্লাস ZnSO4। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তরটি তোমরা লিখবে, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডকে কার্বন দ্বারা বিজারিত করে জিঙ্ক ধাতু পাওয়া যায়। ZnO+C অ্যারো দিয়ে Zn+CO। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতির নীতিটি লেখো রাসায়নিক সমীকরণ সহ। উত্তরটি তোমরা দেখো, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের আসক্তি তীব্র হওয়ায় এটি তীব্র বিজারক হিসেবে কাজ করে। রেড হিমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে প্রায় 2000 ডিগ্রি উষ্ণতায় বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলা হয়। সমীকরণ দিবে, Fe2O3+2Al সমান 2Fe+Al2O3। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদানগুলি কি কি? উত্তরটি তোমরা লিখবে, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ অধিকাংশই ভৌত ধর্মে একটিমাত্র ধাতুর ন্যায় আচরণ করে তাকে ধাতু সংকর বলে। এর সঙ্গে যে প্রশ্নটি আছে, পিতলের উপাদানগুলি কি কি? উত্তরটি তোমরা লিখবে, তামা 70% এবং জিঙ্ক 30%। পরের প্রশ্ন, কোয়ালাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলি একটি করে ব্যবহার লেখো। কোয়ালাইট ও অ্যালুমিনিয়ামের আকরিক, চ্যালকোসাইট কপারের আকরিক। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন? উত্তরটি তোমরা লিখবে, অ্যালুমিনিয়াম একটি উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, তাই এই অক্সিজেনের প্রতি আসক্তি আছে। ফলে অ্যালুমিনা Al2O3 একটি অত্যন্ত সুস্থির যৌগ, তাই এটিকে উচ্চ উষ্ণতাতেও কার্বন দ্বারা বিজারিত করা সম্ভব হয় না। তাছাড়া অতি উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম কার্বনের সঙ্গে যুক্ত হয়ে
Al4C3 উৎপন্ন করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, লোহায় মরচে সৃষ্টি হওয়ার সম্পন্ন হওয়ার বিক্রিয়াগুলি লেখো। তোমরা সমীকরণটি দেখে নাও। পরের প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এই অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি। উত্তরটি দেখো, প্রকৃতিতে কোনো ধাতু যৌগ হিসেবে অবস্থান করলে তাকে ওই ধাতুর খনিজ বলে, কিন্তু যে সকল খনিজ থেকে স্বল্প ব্যয় ও সহজে অধিক পরিমাণে কোনো নির্দিষ্ট ধাতুকে নিষ্কাশন করা যায় তাকে ওই নির্দিষ্ট ধাতুর আকরিক বলে। যেমন আয়রনের খনিজ রেড হিমাটাইট ও আয়রন পাইরাইটিস, কিন্তু আয়রন পাইরাইটিস থেকে সুলভে ও সহজ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা যায় না, তাই এটি আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়। আবার রেড হিমাটাইট থেকে সহজেই আয়রন নিষ্কাশন করা যায়, তাই এটি আয়রনের আকরিক। তাই বলা যায় সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়। পরের প্রশ্ন, সমুদ্রের জলে দ্রুত মরচে পড়ে কেন? উত্তরটি দেখো, সমুদ্রের জলে NaCl থাকে যা বিয়োজিত হয়ে Cl- আয়ন উৎপন্ন করে। Cl- আয়ন ধাতব আয়রনের Fe জারণে সহায়তা করে, ফলে সমুদ্রের জলে Cl- আয়নের উপস্থিতিতে দ্রুত মরচে পড়ে। খনিজ মৌল কাকে বলে? উত্তরটি দেখো, আকরিকের মধ্যে যেসব আসল ধাতব পদার্থের সঙ্গে মিশ্রিত কিছু অবাঞ্ছিত পদার্থ যেমন মাটি, বালি, সালফেট প্রভৃতি অশুদ্ধি বা অপদ্রব্যকে খনিজ মৌল বলে। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধাতু নিষ্কাশন মূলত বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখো, ধাতু নিষ্কাশনের সময় ওই ধাতব যৌগ থেকে ধাতুকে বের করে আনা হয়। ধাতব যৌগ গঠনকারী ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে বিজারিত হয়। যেমন ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হলে ধাতব আয়নটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও ধাতু উৎপন্ন হয়। অতএব ধাতু নিষ্কাশন এটি একটি বিজারণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাত্রে রাখা আচার বা চাটনি খাওয়া বা রাখা উচিত নয় কেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, জিঙ্ক ব্লেড হলো প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই একে জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেড থেকে সহজে ও লাভজনক উপায়ে উচ্চমানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়, তাই একে জিঙ্কের আকরিক হিসেবে গণ্য করা হয়। সুতরাং জিঙ্ক ব্লেড একাধারে জিঙ্কের খনিজ আবার আকরিকও। 18 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কি? এর ব্যবহার লেখো। উত্তরটি দেখো, লোহার বস্তুর উপর নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ায় জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। ব্যবহার, এই প্রক্রিয়ার সাহায্যে লোহার জলবায়ু আক্রমণ থেকে অর্থাৎ মরিচা পড়া থেকে রক্ষা করা যায়। বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত গিল দেওয়ার জন্য গ্যালভানাইজেশন লোহা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, খোলা বাতাসে কপার নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন? উত্তরটি দেখে নাও। সমীকরণটি অতি অবশ্যই দিবে। পরের প্রশ্ন, ধাতু সংকর ও পারদ সংকরের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও। ধাতু সংকর দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে যে সমসত্ব কঠিন পদার্থ উৎপন্ন করে যা একক ধাতুর মতো ব্যবহার করে তাকে ধাতু সংকর বলে। পারদ সংকর লিখবে, ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে পারদ সংকর বলে। ধাতু সংকর কঠিন পদার্থের মিশ্রণ বা দ্রবণ। পারদ সংকরে তরল পদার্থ পারদ ও অন্য কোনো পদার্থের দ্রবণ। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি চকচকে লোহার ছুরিকে CuSO4 দ্রবণে ডোবালে লোহার ছুরির ওপর তামার লাল আস্তরণ পড়ে, কিন্তু FeSO4 দ্রবণে তামার ছুরি ডোবালে কোনো আস্তরণ পড়ে না কেন? ব্যাখ্যা করো। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন 22 নম্বরে, CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, মরিচা পড়া তড়িৎ বিশ্লেষণিক তত্ত্ব ব্যাখ্যা করো। অতি অবশ্যই এই প্রশ্নটি করবে। আয়নীয় ভবন বিক্রিয়া দিবে, ক্যাথোড বিক্রিয়া দিবে H++E H+H H2, অ্যানোড বিক্রিয়া Fe-2E অ্যারো দিয়ে Fe2+। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আবারও অতি অবশ্যই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।